ভি স্কোয়ার বাই আর এই হয়েছিল, এবং সেখান থেকে সেন্ট্রিপিটাল ফোর্স এইটা নিয়েও আলোচনা করেছিলাম। তা সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল রিয়াকশন, এই সমস্ত বিষয়গুলো, এই টার্মগুলো এইখানে আছে। এক এক করে ব্যাপারগুলো ক্লিয়ার করি। সেটা হচ্ছে আগের দিনও বলেছিলাম, আবার বলছি, সেটা হচ্ছে যে যখন কোনো অবজেক্ট সার্কুলার পাথে ঘুরতে থাকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছ আশা করি। when any object is moving in a circular path, তখন there should be some type of central force present in the system. Central force কিরকম ফোর্স? Central force হচ্ছে যে ফোর্স, the force which is always directed towards a particular point, সবসময় একটা পার্টিকুলার পয়েন্টের দিকে ডিরেক্টেড। তার এক্সাম্পল কি হবে না, যেমন ধরো if we consider that the earth is revolving around the sun, তাহলে এখানে সেন্ট্রাল ফোর্স হচ্ছে কোনটা না গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে পয়েন্টেড না সানের যেটা সেন্টার, সেই যে পয়েন্ট, সেই পয়েন্টের দিকে পয়েন্টেড হয়ে আছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে the centripetal force in this system is the gravitational force, এবং এটা একটা সেন্ট্রাল ফোর্স অবশ্যই। ঠিক একই রকমভাবে আরেকটা উদাহরণও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ওই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারধারে ঘুরে বেড়ায়, the electrons revolve around the nucleus, এখানে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা কাজ করে, it is also a central force. It is also directed to the center of nucleus, এবং সেই কারণেই কিন্তু কি হয় না, সেই কারণেই ওই ইলেকট্রনটা সার্কুলার পাথে ঘুরতে থাকে, না হলে কিন্তু ঘুরতো না। আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে তো? বেশ। if it appears at any point of time that you are not getting me, মানে সেটা শুনতে না পেয়েই হোক, বা যদি কথা মানে বুঝতে না পেরেই হোক, আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে কিন্তু। হ্যাঁ, বিকজ আমি না হলে তোমাদের যেহেতু মুখ দেখতে পাচ্ছি না, বুঝতেই পারছো, ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে প্রায়, সেই কারণে তোমাকে মুখ খুলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক আউট। তা আমরা প্রথমে একটু আলোচনা করে নিই, পুরনো জিনিসটা একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সার্কুলার মোশনের জন্য দায়ী, অর্থাৎ যখনই দেখবে দেয়ার ইজ এনি সার্কুলার মোশন, দেয়ার শুড বি সাম সেন্ট্রিপিটাল ফোর্স। যেরকম তুমি একটা ইটের টুকরোর গায়ে সুতো বেঁধে, সুতোর আর একটা প্রান্ত তুমি নিজের আঙুলে বেঁধে যদি আঙুলের রেসপেক্টে বাই বাই করে সুতোটাকে ঘোরাও, দেন দ্য টেনশন অফ দ্য স্ট্রিং, সুতোর টানটা কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স। সুতোর টানটা যদি ছেড়ে যায় অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, দ্য স্টোন উইল নট ফলো এ সার্কুলার পাথ। তো যাই হোক, এইগুলো হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে বুঝতেই পারছো, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কার উপর প্রযুক্ত হচ্ছে, কার উপর সেন্ট্রিপিটাল ফোর্স প্রযুক্ত হচ্ছে, মানে কার উপর অ্যাপ্লাইড হচ্ছে না বডিটার উপর অ্যাপ্লাইড হচ্ছে, বডিটার উপর অ্যাপ্লাইড হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এবার সেন্ট্রিপিটাল রিয়াকশন বলে কোথাও কোথাও একটা টার্ম পাবে। তাহলে অ্যাকশন ফোর্স যদি থাকে, তাহলে রিয়াকশন ফোর্সও নিশ্চয়ই থাকবে। তাহলে অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে, আমি ব্যাপারটা একটু ঘুরিয়ে ভাবি, ধরো একটা উদাহরণ নিয়েই ভাবি, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, সূর্য পৃথিবীর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, গ্র্যাভিটেশনাল পুল অ্যাপ্লাই করছে, যে কারণে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। অর্থাৎ কে অ্যাপ্লাই করছে? সান অ্যাপ্লাই করছে অন দ্য আর্থ। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য সান
এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে পৃথিবীও ঠিক একই রকমভাবে সানকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে উইথ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ম্যাগনিটিউড। তার মানে সানও তার মানে পৃথিবীর দিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, যদিও সেই ফোর্সটা সানকে মুভ করাতে পারছে না, বিকজ সান ইজ ভেরি মাচ হেভিয়ার দ্যান দ্য আর্থ, কিন্তু ফোর্স এক্সপিরিয়েন্স সে করছে। অর্থাৎ আমাকে যদি একটা বাচ্চা ছেলে হাত ধরে টানে, আমাকে নড়াতে পারবে না। হ্যাঁ, সেই রকমই সানকে পৃথিবী হাত ধরে টানছে ডিউ টু দ্য রিয়াকশন ফোর্স অফ দ্য অ্যাকশন ফোর্স হুইচ দ্য সান ইজ অ্যাপ্লাইং। বাংলায় করলে দাঁড়ায়, সান যে অ্যাকশনটা করছিল, ক্রিয়াটা করছিল, তার প্রতিক্রিয়া হিসেবে পৃথিবীও সূর্যকে টানছে। তাহলে সূর্যের এগিয়ে আসা উচিত, বাট দ্য সান ইজ মাচ ম্যাসিভ, অনেক বড়, সেই জন্য এগিয়ে আসছে না, কিন্তু অ্যাপ্লাই করছে। তাহলে রিয়াকশন ফোর্স অফ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা কি অ্যাপ্লাই করছে? আর্থ করছে। কার উপর করছে? না সানের উপর করছে। তাহলে ঘুরিয়ে বলি, সেন্ট্রিপিটাল ফোর্সটা আর্থের উপর প্রয়োগ করা হয়েছিল সানের দ্বারা, আর সেন্ট্রিপিটাল রিয়াকশন ফোর্সটা আর্থ প্রয়োগ করছে সানের উপর। তাহলে সান ফিল করছে সেন্ট্রিপিটাল রিয়াকশন ফোর্সটা। এই গেল সেন্ট্রিপিটাল রিয়াকশন। আর সেন্ট্রিফিউগাল ফোর্স, এই নিয়ে আগের দিন সামান্য একটু ডিসকাশন করেছিলাম, সেইটা আরেকবার বলে নিই। সেটা হচ্ছে যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ নট এ রিয়েল ফোর্স। কারণ ব্যাপার হচ্ছে রিয়েল ফোর্স নয় কেন না, আমি আগের দিন ক্লাসে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, তোমরা যখন মেরি গো রাউন্ড বা নাগরদোলায় চড়ো, সেইখানে দেখবে সবসময় মনে হয় যখন নাগরদোলাটা ঘুরতে থাকে যে সামওয়ান ইজ পুশিং মি আউটওয়ার্ডস, কেউ আমাকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সত্যি কি কেউ ঠেলে দেয়? তা তো দেয় না। তা সত্ত্বেও আমার এরকম মনে হয়। তাহলে নিশ্চয়ই এই ফোর্সটা আমি ফিল করছি। সো দ্য ফোর্স ইজ প্রেজেন্ট, বাট আই ক্যানট এক্সপ্লেন দ্য কজ অফ দ্য ফোর্স। কী কারণে ফোর্সটা তৈরি হচ্ছে সেটা আমি আমার সিস্টেমে আমি এক্সপ্লেন করতে পারছি না, নিউটনস ল অ্যাপ্লাই করতে পারছি না সরাসরি। সেই জন্যে এই ধরনের ফোর্সকে বলা হয় কি ফোর্স? না সিউডো ফোর্স। সিউডো ফোর্স মানে ফোর্সটা আছে, কিন্তু তার উৎপত্তির কারণটা ব্যাখ্যা করতে পারছি না। ব্যাখ্যা করতে পারছি না কেন? প্রশ্ন হতে পারে যে ওয়াই এই ঘটনাটা ঘটবার পিছনে কারণ কি না, সেটা বলতে গেলে তাহলে আরও পুরনো পড়া একটু ফিরে যেতে হয়। সেটা হচ্ছে নিউটনস ল যখন আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে তোমার নিউটনস লয়ে একটা ফার্স্ট ল পড়ার সময় একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখেছিলাম। সেই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কী ছিল? যে নিউটনস ল থেকে আমরা ফার্স্ট ল থেকে রেফারেন্স ফ্রেমের একটা কনসেপশন আসে। সেই রেফারেন্স ফ্রেমটা কী আসলে? না, সেই রেফারেন্স ফ্রেমটা হচ্ছে যে যার রেসপেক্টে আমি কোনো একটা বডির মোশনকে স্টাডি করছি, সেটাকেই বলা হয় রেফারেন্স ফ্রেম। উদাহরণ হিসেবে বুঝিয়েছিলাম যে আমি যদি মাঠের ধারে বসে থাকি, তো আমরা যদি এখানে মাঠের ধারে বসে থাকি, সেখানে মাঠের মধ্যে দিয়ে কেউ দৌড়ে যাচ্ছে, আমি তাকে মোশনে দেখব। আর যদি মাঠের যে দৌড়চ্ছে তার পাশে যদি আমি একই স্পিডে দৌড়াই, তাহলে সে আমার রেসপেক্টে স্থির হয়ে যাবে। হি উইল বি অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু মাই সেলফ। অটো ডিস্টার্ব করছে তো। তো যাই হোক, এইবার তাহলে রেফারেন্স ফ্রেমটা কি? মানে আমি যার মানে সাপেক্ষে ভাবছি। এইবার ধরা যাক আমি যখন একটা সিস্টেমের মধ্যে আছি, যেখানে সিস্টেমের মধ্যে সেই সিস্টেমটা সার্কুলার মোশনে আছে। আমাদের মনে হতে পারে যে সে যদি
সেম স্পিডে ঘুরতে থাকে তাহলে দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন, সেটা সত্যি নয়। সেটা আমরা আগের দিনই দেখেছিলাম যে কি বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন সেখানে উপস্থিত হয়। অর্থাৎ ঘড়ির কাঁটার যদি আমরা মোশন স্টাডি করি, সেক্ষেত্রে ঘড়ির কাঁটার যেটা প্রান্ত বিন্দু, সেটা সেকেন্ডের কাঁটাই হোক, ঘন্টার কাঁটাই হোক, মিনিটের কাঁটাই হোক, সেটা তো দেখতেই পাও তোমরা যে ইট ফলোজ দ্য সেম স্পিড। অর্থাৎ সেকেন্ডের কাঁটা ঠিক ওই 1 মিনিট সময়তেই 1 পাক ঘোরে, মিনিটের কাঁটা 1 ঘন্টার সময়তেই 1 পাক ঘোরে, আর ঘন্টার কাঁটা 12 ঘন্টার সময় 1 পাক ঘোরে। অর্থাৎ দে আর ফলোয়িং দ্য সেম স্পিড। তা সত্ত্বেও, সেম স্পিডে থাকা সত্ত্বেও ওই প্রান্তবিন্দুগুলো দে আর ফেসিং এ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটাল কথাটার মানে কি? হুইচ ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। সেন্টারের দিকে যেটা ডিরেক্টেড সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। কিভাবে আসছে না আসছে সেটা লাস্ট দিনের ভিডিওটা একবার দেখে নিলেই পেয়ে যাবে, আমি দিয়ে দেব। আচ্ছা, তাহলে সার্কুলার পাথে সে যদি সেম স্পিডেও ঘোরে তাহলে তার অ্যাক্সেলারেশন থাকবেই। তাহলে অ্যাক্সেলারেশন থাকলে একটা কথা বলেছিলাম নিউটনস ল পড়াতে গিয়ে, যে যে সিস্টেম রেস্টে আছে অবজারভার সাপেক্ষে বা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, সেই সিস্টেমকে বলা হয় বা সেই রেফারেন্স ফ্রেমকে বলা হয়, সেই রেফারেন্স কি হলো, সেই রেফারেন্স ফ্রেমকে বলা হয় হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর যে রেফারেন্স ফ্রেম অবজারভারের রেসপেক্টে, অবজারভার যদি এমন রেফারেন্স ফ্রেমে থাকে, অবজারভার যদি রেস্টে থাকে নিচে, বা যদি সমবেগে মানে সেম ভেলোসিটিতে মুভ করতে থাকে, তাহলে সেই অবজারভারের রেফারেন্স ফ্রেমটাকে আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলবো। আর যদি অবজারভার অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করতে থাকে তাহলে সেই রেফারেন্স ফ্রেমটাকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলবো। এই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কিছু ফিকটিশাস বা সিউডো ফোর্স তৈরি হয়। অর্থাৎ অ্যাক্সিলারেশন থাকলে সিস্টেমের মধ্যে, খুব সহজ উদাহরণ, তুমি বাসের মধ্যে দাঁড়িয়ে আছো, বাসটা চলতে আরম্ভ করলো, তুমি হঠাৎ করে পিছনের দিকে পড়ে গেলে, তোমার যেন মনে হবে বাসের মধ্যে দাঁড়িয়ে যে সামওয়ান হ্যাজ পুশড ইউ ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু সত্যি সত্যি তো কেউ তোমায় ধাক্কা দিচ্ছে না। জাস্ট ডিউ টু ইনার্শিয়া হোয়াট ইজ হ্যাপেনিং, তোমার পা বাসের সঙ্গে লেগে আছে, পাটা এগিয়ে গেল, তোমার বডিটা বা বডির আপার পোর্শনটা ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট ইট ট্রাইজ টু মেনটেন ইটস প্রিভিয়াস প্লেস, এবং সেই জন্য মনে হয় যেন তুমি পিছন দিকে পড়ে যাচ্ছ। তার মানে এই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে এইটাও একটা সিউডো ফোর্স। এটাও দেখো বাসটা কখন হচ্ছে, এই অভিজ্ঞতাটা আমাদের কখন হচ্ছে, যখন বাসটা চলতে আরম্ভ করছে। সো দ্য বাস ইজ হ্যাভিং অ্যান অ্যাক্সেলারেশন, সে তার রেস্টে ছিল, সেখান থেকে তার স্পিড বাড়ছে। ঠিক তেমনি যখন কোনো অবজেক্ট সার্কুলার পাথে ঘোরে, সেও সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের মধ্যে থাকে বলেই সে তার মানে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছে, এবং নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কিছু সিউডো ফোর্স জেনারেট করে, যে সিউডো ফোর্সটা সে ফিল করে বাট ইট কান্ট এক্সপ্লেন ইটস অরিজিন। তাহলে সিউডো ফোর্স ধরে নেওয়া হয় কেন? আমরা ওটাকে সিউডো ফোর্স হিসেবে ধরে নিলে উই ক্যান অ্যাপ্লাই নিউটনস ল অফ মোশন। নিউটন ল ব্যবহার করার জন্য আমরা ওই ফোর্সগুলোকে সিউডো ফোর্স রূপে ধরে নিচ্ছি। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে সেই রকমই একটা সিউডো ফোর্স। অর্থাৎ আমরা নাগরদোলায় চাপলে, নাগরদোলা যখন ঘুরতে থাকে তখন আমাদের মনে হয় কেউ যেন বাইরের দিকে ঠেলে দিচ্ছে, সেই ফোর্সটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কিন্তু কেউ তো সত্যি সত্যি ঠেলে না, বাট for the sake of our calculation we'll consider it as pseudo force. Got it? কোনো প্রশ্ন আছে? সুমন বাবু, প্রশ্ন নেই তো কিছু? বেশ, আমরা তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের কতগুলো অ্যাপ্লিকেশনে চলে যাই।
এই যে ছবিটা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ছবিটা হচ্ছে একটা সাইকেল। দেখবে আমরা যখন টার্ন নিই একদম স্ট্রেট থাকতে পারি না, একটু হেলে যেতে হয়। এই হেলে যাওয়ার পিছনে কি কারণ সেটা আমরা দেখব। ধরা যাক এরকম এই যে টার্ন নিচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি সবাই। এই যে টার্নটা নিচ্ছে, এটা আরো জুম করলে দেখতে সুবিধা হবে না। এটা যদি জুম করি, এই যে টার্নটা নিচ্ছে, এই যে সার্কুলার পাথ, এই সার্কুলার পাথে টার্ন নেওয়ার সময় ইনওয়ার্ডস খানিকটা হেলে যেতে হয়, অর্থাৎ সার্কেলের সেন্টারের দিকে আমাকে খানিকটা হেলে যেতে হয়। এটা সবাই লক্ষ্য করেছো। ধরো এই সাইক্লিস্ট এই থিটা অ্যাঙ্গেলে হেলে গেছে, তাহলে এইটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তাহলে এই অ্যাঙ্গেলটাও এইখান দিয়ে যদি আমরা এটাকে ছোট করি, বরঞ্চ এইখান দিয়ে যদি একটা স্ট্রেট লাইন সোজা এই বরাবর টানতে থাকি, তাহলে তোমার এই লাইনটাও কিন্তু থিটা অ্যাঙ্গেলেই আছে। তার মানে তাহলে এইটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনের সঙ্গে এই অ্যাঙ্গেলটা থিটা। ইফ দিস বি থিটা, দিস শুড বি অলসো বি থিটা। তাহলে এই বরাবর তাহলে রিয়াকশন ফোর্স আর কাজ করবে, অর্থাৎ রাস্তার যে রিয়াকশন ফোর্স যার জন্য সাইকেলটা চলছে, ওজনটা তলা দিয়ে কাজ করছে। এই জায়গাটা মনে করো সাইকেলের সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টটা উপস্থিত আছে। সাইকেলের সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টটা যদি এখানে উপস্থিত থাকে, তাহলে ওজনটা এখান থেকে কাজ করছে, তলার দিকে ধরবো, এই তলার দিকে এলো এমজি, তলার দিকে উপরে হচ্ছে এই আরটাকে আমরা দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙেছি। থিটার দিকের কম্পোনেন্টটা কোসাইন, আর থিটার যে কমপ্লিমেন্টারি পার্টটা সেটা হচ্ছে এদিকটা হচ্ছে সাইন আর সাইন থিটা। এগুলো ভেক্টর পড়ার সময় পড়ে ফেলেছি আমরা এভাবে কম্পোনেন্টে ভাঙা। তাহলে এই আর কস থিটা এমজির সঙ্গে সমান, আর এই আর সাইন থিটা নিশ্চয়ই সেন্ট্রিফিউগাল ফোর্সের সঙ্গে সমান হবে। এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের ম্যাগনিটিউড কত হবে না, সেন্ট্রিফিউগাল ফোর্সের ম্যাগনিটিউড হবে সেই সাইকেলের মাস যদি এম হয়, সাইকেল এবং সাইক্লিস্টের মাস যদি এম হয়, তাহলে ভি স্কোয়ার বাই আর ছিল সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এম ভি স্কোয়ার বাই আর ছিল সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সও কিন্তু এম ভি স্কোয়ার বাই আরই হবে। আমি সেটা লিখবো বলে একটা তোমাদের এখানে খুলে রেখেছি, সেটা হচ্ছে লিনিং অফ এ সাইক্লিস্ট। লিনিং অফ এ সাইক্লিস্ট, এইটা তাহলে কি ইকুয়েশন পেলাম, একটা পেলাম আর কস থিটা জাস্ট এ মিনিট, থিটাটা দিয়ে দিই, আর কস থিটা ইকুয়াল টু, আবার ছবিটা ফেরত যাই, আর কস থিটা ইকুয়াল টু তাহলে এমজি, এমজি, আর পরের লাইনে আর সাইন থিটা ইকুয়াল টু তাহলে কি বললাম, এম ভি স্কোয়ার বাই আর। এটা তাহলে হবে এম ভি স্কোয়ার বাই আর। এই এক্সপ্রেশনটা পাবো, দেখতে পাচ্ছ আশা করি, অসুবিধে হচ্ছে না। তাহলে এই দুটো এক্সপ্রেশনকে আমি যদি রেশিও বার করি, তাহলে ট্যান থিটা হবে, এটা ইকুয়েশন, প্রথমটা ইকুয়েশন 1, দ্বিতীয়টা ইকুয়েশন 2 খাতায় করে নাও। তাহলে ইকুয়েশন 2 বা ইকুয়েশন 1 যদি করো, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আর এদিকটা কাটাকুটি করলে হবে দেখো ভি স্কোয়ার বাই আর জি। এইটা আমরা যদি রেশিও করি, তাহলে ট্যান থিটা হ্যাঁ লিখে এখনো রাখতে পারো, বা আমি যবে দেবো তবে পাবে, নাহলে এখন আপাতত লিখে রাখো বরঞ্চ। তাহলে মানে আমার যদি দিতে দেরি হয় তোমার পড়তে অসুবিধা হবে না। দেখো এটা বেরিয়েছে তো, ভি স্কোয়ার বাই আর জি।
দুটো রেশিও করলে, তাহলে বুঝতে পারছো ভি যত বেশি থাকবে, বেগ যত বেশি থাকবে, তত তার মানে থিটা ভি স্কোয়ার হয়ে যাবে, তাই থিটাটা তত বাড়াতে হবে। অর্থাৎ এই ছবিতে যদি ফিরে যাই, তার মানে সাইকেলটাকে তত বেশি হেলতে হবে। নিজেরাও সাইকেল চালাতে গিয়ে খেয়াল করে দেখেছো, যখন স্লো স্পিডে মোড় ব্যাঁকো তখন খুব কম হেললেই চলে, আর যখন খুব হাই স্পিডে মোড় ব্যাঁকো তখন কিন্তু অনেকটা হেলতে হয়, তাই নয় কি? নিজেদের অভিজ্ঞতা কি বলে? তো এবার আর যত বেশি হবে, আর মানে হচ্ছে রেডিয়াস, অর্থাৎ এই ছবিতে দিস ইজ ইউর আর, অর্থাৎ যে সার্কেলটায় তুমি ঘুরছো সেই সার্কেলের রেডিয়াসটাই হচ্ছে আর। তাহলে যদি খুব ছোট সার্কেলে ঘুরতে হয়, অর্থাৎ খুব ছোট্ট জায়গার মধ্যে এভাবে পাক খেতে হয়, তাহলে তোমাকে অনেক বেশি হেলতে হবে। আর যদি অনেক বড় একটা মাঠে গোল করে ঘোরো, তাহলে বিশেষ তোমায় হেলতে হবে না। তখন আর যত ছোট হবে থিটা তত বড় হবে, আর তলায় আছে, ডিনোমিনেটরে আছে। আর যত বড় হবে থিটার তত ছোট হবে। থিটা ট্যান থিটা, থিটা মানে থিটা ট্যান থিটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ থিটার ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে ট্যান থিটার ভ্যালু বাড়তে থাকে, তাই তো? হিসাব করে দেখো না, ট্যান 0 0, ট্যান 30 হচ্ছে 1/√3, ট্যান 45 হচ্ছে 1, ট্যান 60 হচ্ছে √3, 1.732, ট্যান 90 আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে ইনফিনিটির দিকে টেন্ড করে যায়, তার মানে আস্তে আস্তে থিটা বাড়লে ট্যান থিটার ভ্যালু বাড়তে থাকে। এই তাহলে তোমার ভেলোসিটি যদি ইনফিনিটি হতো, তাহলে তুমি একদম 90 ডিগ্রি কোণে হেলে সাইকেল চালাতে হতো। এই হচ্ছে গল্প। আচ্ছা, নেক্সট দেখবে আরও দু একটা কেস করা আছে আমার কাছে, ওইটা রাইট আপটা নেই বলে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। এই রকম আরও দু একটা কেস দেখবে বইতে কষে দেওয়া আছে, যদি না বুঝতে পারো আমি সেটাকে কিভাবে বোঝানো যায় সেটা দেখিয়ে দেবো পরের দিন। রোটেশনাল মোশন একটা জায়গায় চলে যাচ্ছি, একবার দেখতে পাচ্ছ সবাই। আগে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, তারপর দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই হচ্ছে ভার্টিক্যাল সার্কেল। এই ভার্টিক্যাল সার্কেলে তুমি ধরো মনে মনে ভাবো একটা ইটের টুকরোকে বেঁধেছো সুতোর সাহায্যে, দিয়ে এরকম ভার্টিক্যাল সার্কেলে ঘোরাচ্ছ। তাহলে ভার্টিক্যাল সার্কেলে ঘোরালে এইটা হচ্ছে লোয়ার মোস্ট পয়েন্ট, এইটা হচ্ছে আপার মোস্ট পয়েন্ট, ঠিক? এইবার আর এইটা হচ্ছে সুতোটা রেডিয়াসের সঙ্গে সমান। এইবার ন্যাচারালি এটা লোয়ার মোস্ট পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে v1, আপার মোস্ট পয়েন্টে ভেলোসিটি হচ্ছে v2। সে তার মানে ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরছে না, কিন্তু তার ভেলোসিটি বাড়ছে কমছে, তাই হবে যে ন্যাচারালি সিস্টেমের উপর আমি তো এক্সট্রা কোনো ফোর্স দিচ্ছি না, শুধুমাত্র এই সেন্ট্রিপিটাল ফোর্সটাই কাজ করছে। এইবার যখন তলায় আসছে, তলার একদম লোয়ার মোস্ট পজিশনে যখন আসছে, ভালো করে ভাবো, এইটা হচ্ছে সুতোর টানটা T1 এইদিকে কাজ করবে। আর যখন তার মানে তলার দিকে কী কী কাজ করবে না, তার ওজনটা কাজ করবে, ওয়েটটা mg, আর mv1/r ইজ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্টিং আউটওয়ার্ডস। এইখানের আউটওয়ার্ড মানে বাইরের দিকে, তলার দিকে, অর্থাৎ ওয়েট এবং সেন্ট্রিফিউগাল ফোর্স উইল অ্যাক্ট ইন দ্য সেম ডিরেকশন। এবং এই জায়গায় এর ভেলোসিটি v1 বলে আমি এটা ধরেছি mv1/r। এইবার উপরে যখন বডিটা যখন বি পজিশনে আছে, তখন আমার ভেলোসিটি v2 বলেছি। সেই অবস্থায় ওজন তলার দিকে তো কাজ করবেই সবসময়, ভার্টিক্যাল সার্কেল যখন। সুতোর টান তলার দিকে T2, সেটাও তলার দিকে কাজ করবে, বাট দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স উইল অলওয়েজ অ্যাক্ট আউটওয়ার্ডস, মানে এই তখন বাইরের দিকে কাজ করবে। এই সেন্ট্রিফিউগাল ফোর্স যদি মানে সাফিসিয়েন্ট না হয়, তাহলে কিন্তু এই সুতোটা টান টান থাকবে না, সুতোটা কোল্যাপস করে যাবে। তো ব্যাপার হচ্ছে আমার এইখানে কি দেখতে পাচ্ছি না, এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে T1 শুড বি ইকুয়াল টু mg প্লাস mv1/r, T1 ইকুয়াল টু mg প্লাস mv1/r, কারণ এই অবস্থায়
এই বডিটা ইকুইলিব্রিয়াম মানে এই পজিশনটা মেনটেন করবার জন্য এইটা থাকতে হবে। আর টি টু হচ্ছে টি টুটা এইদিকে কাজ করছে, এমজিটা এদিকে কাজ করছে, তাহলে টি টু প্লাস এমজি ইজ ইকুয়াল টু এমভি টু স্কোয়ার বাই আর। এইবার আমি একটা শর্ত চাপাচ্ছি। শর্তটা হচ্ছে কি, যে টি টুটা যদি জিরো হতে হয়, অর্থাৎ হায়েস্ট পয়েন্টে গিয়ে যদি সুতোটাকে জাস্ট টানটা মানে সুতোর টান কিছু থাকবে না, কিন্তু মানে টান টান থাকবে, টান টান থাকবে মানে টান টান থাকবে মানে যে সুতোটা মানে অর্থাৎ যদি ধরো এমন হতো যে সুতোটা মানে এই এমজিটা টি টুটা জিরো হয়েছে ধরো, এবার এমজিটা কোনোভাবে এমবি টু স্কোয়ার বাই আর এর চেয়ে বড়ো হয়ে গেছে, তাহলে এই বডিটা এই গোটা সার্কেলটা এই পথ দিয়ে কভার না করে একটু নেমে যাবে নিচের দিকে, অর্থাৎ সুতোটা সহজ কথা বলতে গেলে একটু লুজ হয়ে যাবে। সে লুজ হবে না সুতোটা অর্থাৎ বডিটাই আর রেডিয়াসেই ঘুরবে, কিন্তু সুতোর টেনশনটা অর্থাৎ এইখানে সে ওয়েটলেস কন্ডিশন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, অর্থাৎ তার ওজন তলার দিকে, এমবি টু স্কোয়ার বাই আর উপরের দিকে, তাহলে ওয়েটলেসনেস কন্ডিশন টি টু ইকুয়াল টু জিরো। অ্যাট দ্য পয়েন্ট বি ইফ দ্য টেনশন টি টু ইকুয়াল টু জিরো দ্য বডি জাস্ট কমপ্লিটস দ্য ভার্টিক্যাল সার্কেল। না হলে তো যদি টি টুটা জিরো হওয়ার পর টি টুটা যদি মানে তোমার হয় আর কি নেগেটিভ হয়ে যেত, তাহলে বডিটা কমপ্লিটলি এই সার্কেলে মানে এরকম ছোট সার্কেল, তখন ছোট সার্কেলও বলবো না, তখন একটা এরকম ইলিপ্টিক্যাল পাথ বা একটা ওভাল পাথ তখন কভার করতো, তখন এই সার্কেলটা গোড়াটা সে কভার করতে পারতো না। জাস্ট কমপ্লিট করতে গেলে এই এমজির সঙ্গে এই এমভি টু স্কোয়ার বাই আর কে সমান হতে হবে, তাই করেছি। তাহলে সেখান থেকে একটা শর্ত পাচ্ছি, ভি টু স্কোয়ার, এই যে এম কেটে গেল, ভি টু স্কোয়ার ইকুয়াল টু জি আর, অর্থাৎ ভি টু ইকুয়াল টু রুট ওভার জি আর, অর্থাৎ যে মিনিমাম ভেলোসিটিটা দরকার এই ভার্টিক্যাল সার্কেলটা ট্র্যাভার্স করার জন্য পার্টিকেলটা, সেটা হচ্ছে ভি টু হচ্ছে রুট ওভার জি আর। এইবার আমরা এনার্জি কনসিডারেশন করব। আমরা ক্লাস টেনে নয় ক্লাস 9-এ পড়েছি ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে দেখো একটা জিনিস, আমরা যদি এই লেভেলটাকে রেফারেন্স লেভেল ধরি, এইখানে যেটা টোটাল কাইনেটিক এনার্জি, এখানে তো আমরা এই লেভেলের রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি জিরো, এই লেভেলের রেসপেক্টে বডিটা জিরো উচ্চতায় বা জিরো হাইটে আছে, তাহলে কেবলমাত্র এই বডিটার এই জায়গায় কেবলমাত্র কি আছে না, শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে, সেই এনার্জিটাই সে ব্যবহার করে এই উপরে উঠছে, অর্থাৎ সেই উপরে উঠে তার একটা কাইনেটিক এনার্জি তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে এই উপরে ওঠার জন্য এই 2r উচ্চতা, 2r হাইট উঠছে, এখানে আরেক 2r, এই 2r পরিমাণ হাইট উঠবার জন্য এখানে তার একটা পোটেনশিয়াল এনার্জিও সে গেন করছে। তার মানে দ্য কাইনেটিক এনার্জি অ্যাট দিস পয়েন্ট এ, এই যে এ বলে লেখা আছে, will be equal to the sum of potential energy and kinetic energies at the point B, কারণ এইখানে দুটো এনার্জি আছে, এখানে কেবলমাত্র একটা এনার্জি, সেটাই করব। পোটেনশিয়াল টোটাল এনার্জি অ্যাট বি পয়েন্টে টোটাল এনার্জি কত না, এইখানে পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট বি, পোটেনশিয়াল এনার্জি কত না, এমজি তো হচ্ছে ওয়েট, এমজিএইচ ফর্মুলা, তাহলে এইচটা হচ্ছে 2r মানে এর রেডিয়াসের ডাবল মানে ডায়ামিটার, আর কাইনেটিক এনার্জি অ্যাট বি, এখানে ভেলোসিটি হচ্ছে ভি টু, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার, কোনো আপত্তি হওয়ার কথা নয়। তাহলে এটা গুণ করলে 2mgr প্লাস হাফ এম ভি টু স্কোয়ার মানে আবার এখানে বার করেছো জিআর, তাহলে হাফ এম ইন্টু জিআর, তাহলে এটা এবার এলসিএম করো, তাহলে 2 হয়েছে, 2 করলে এখানে 4mgr প্লাস mgr ইকুয়াল টু 5/2 mgr। এবার টোটাল এনার্জি অ্যাট এ, এখানে তো কেবলমাত্র কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি তো জিরো, তাহলে সেটা হাফ এম ভি ওয়ান স্কোয়ার, তাহলে এইবার 5/2 mgr সেটা শুড বি ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার, তাহলে এখান থেকে 2 কেটে গেল, কেটে গেল, রইল কি ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 5gr, আর ভি ওয়ান ইকুয়াল টু তাহলে রুট ওভার 5gr, তাহলে আমার ভি টুর একটা ভ্যালু বেরোলো, ভি ওয়ানের একটা ভ্যালু বেরোলো, অর্থাৎ যখন এইটা মিনিমাম ভেলোসিটি নিয়ে
ট্রাভার্স করছে, হাইয়েস্ট পয়েন্টে তার ভ্যালু হচ্ছে √/gr, সেই সময় লোয়েস্ট পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে √5gr, অর্থাৎ √5 টাইমস, অর্থাৎ এইখানে যা ভেলোসিটি হবে তার √5 টাইমস তলায় ভেলোসিটি হবে। এই আচ্ছা, এটা অন্য জিনিস।